আজকের টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কাকে বলে? ইনভেস্টমেন্টকে আমরা ইকোনমিক্সে একদম সিম্পল ওয়েতে যেটা লিখতে পারি সেটা হচ্ছে অ্যাডিশন টু দ্য ক্যাপিটাল স্টক। অ্যাডিশন টু দ্য ক্যাপিটাল স্টক অর্থাৎ একটা কোম্পানি, সেই কোম্পানিটা যখন ঠিক করে যে নিজের প্রোডাকশানটাকে বাড়াবে, তো প্রোডাকশানটাকে বাড়াতে গেলে কোম্পানিকে কি করতে হবে? কোম্পানিকে বেশি পরিমাণে মেশিন নিয়ে আসতে হবে, বেশি পরিমাণে টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসতে হবে, এবং কোম্পানিটাকে কিন্তু ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে, যেগুলো অ্যাডভান্সড ইকুইপমেন্ট বা নিউ ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে, নিয়ে নিজের প্রোডাকশানটাকে বাড়াতে পারবে। তাহলে এই প্রোডাকশানটাকে বাড়ানোর জন্য এই যে মেশিনটা নিয়ে আসার প্রয়োজন আছে, এই যে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসার প্রয়োজন আছে, বা এই যে ইকুইপমেন্ট, নিউ ইকুইপমেন্ট নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে, এগুলোর পিছনে যে টাকাটা কোম্পানি খরচ করবে সেটাকেই কিন্তু বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে এই যে স্টক, ক্যাপিটাল স্টক বলতে আমরা এখানে কি বোঝাতে চাইছি? আমরা এখানে বলতে চাইছি এই যে মেশিনটা কোম্পানি নিয়ে আসলো। ধরে নিলাম আগে কোম্পানির কাছে 3টে মেশিন ছিল, এখন কোম্পানি আরও প্রোডাকশন বাড়ানোর জন্য আরও 2টো মেশিনকে নতুন করে নিয়ে আসলো। 1 নম্বর 2 নম্বর করে এই 2টো মেশিনকে কোম্পানি নতুন করে নিয়ে আসলো। তো এই যে 2টো মেশিন বেড়ে গেল, 2টো ক্যাপিটাল স্টক বেড়ে গেল, এটাকেই ইনভেস্টমেন্ট বলা হচ্ছে। সিমিলারলি যদি কোনোভাবে দেখা যায় যে টেকনোলজি, কোম্পানির কাছে 3টে টাইপের টেকনোলজি ছিল, এখন আরও একটা নতুন টাইপের টেকনোলজি নিয়ে এসেছে। এই যে অ্যাডিশান টু দ্যাট টেকনোলজিটা এখানে কি? টেকনোলজিটা এখানে হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল স্টক। এই যে ক্যাপিটাল স্টক বা ফিজিক্যাল ক্যাপিটাল স্টক বা টেকনোলজিটা বাড়লো, এটাকে আমরা কি বলছি? ইনভেস্টমেন্ট। তো এই অ্যাডিশান টু দ্য ক্যাপিটাল স্টকটাকেই কিন্তু বলা হয় ইনভেস্টমেন্ট। এবার ক্যাপিটাল, যে আমি যে স্টক অফ ক্যাপিটালের কথা বলছি, যে অ্যাডিশন টু দ্য স্টক অফ ক্যাপিটাল, এই ক্যাপিটালকে কিন্তু আবার দুভাগে ভাগ করা হয়। ক্যাপিটালকে দুভাগে ভাগ করা হয় বলতে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে যে কোম্পানির মেশিন, টেকনোলজি, ইকুইপমেন্ট, এগুলো একটা ভাগে থাকে, এবং যে র ম্যাটেরিয়ালগুলো ইউজ করে কোম্পানি প্রোডাকশানটা করছে, বা ধরো সেমি ফিনিশড গুড বলতে আমি কী বোঝাতে চাইছি? সেমি ফিনিশড গুড বলতে ধরো যে একটা কোম্পানি চেয়ার বানায়, তো চেয়ারটা অর্ধেক তৈরি হয়ে গেছে, খালি দুটো চাকা লাগাতে হবে চেয়ারে, চাকা দুটো লাগানো হয়নি এখনও, কিন্তু হয়ে যাবে, এই টাইপের গুড। এই দুই ভাগে কিন্তু আমরা ক্যাপিটালটাকে ভাগ করি। এই যে মেশিন, টেকনোলজি, এগুলোকে একটা ভাগে ভাগ করছি, এবং র ম্যাটেরিয়াল, সেমি ফিনিশড গুড, এগুলোকে একটা ভাগে ভাগ করছি। এবং এই যে মেশিন, টেকনোলজি বা প্ল্যান্ট, এইগুলো প্ল্যান্ট বলতে কি, মানে যেখানে প্রোডাকশানটা হচ্ছে, কোম্পানি যে জায়গাটায় বা ফার্মটা যে জায়গাটায় প্রোডাকশানটা করছে, সেটা তার একটা প্ল্যান্ট। এবার এইগুলোকে মেশিন, টেকনোলজি, প্ল্যান্ট, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি ফিক্সড ক্যাপিটাল। এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেগুলোকে আমরা বলছি ফিক্সড ক্যাপিটাল, অর্থাৎ এগুলো কোম্পানিকে রাখতেই হবে, এই ক্যাপিটালগুলোকে কোম্পানিকে রাখতেই হবে, এবং এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় না, কিন্তু র ম্যাটেরিয়ালটা সময়ের সাথে সাথে পাল্টে যেতে পারে। সেমি ফিনিশড গুডটা একটা টাইমের পর ফিনিশড গুড হয়ে যাবে, মার্কেটে সেল হয়ে যাবে, তখন আর ওটা থাকবে না। তো এই র ম্যাটেরিয়াল, সেমি ফিনিশড গুড, যেগুলো এখন ক্যাপিটাল স্টক হিসেবে রয়েছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এইগুলো ক্যাপিটাল হিসেবে থাকবে না, এই কারণে এগুলোকে ভেরিয়েবল ক্যাপিটাল বলে। তাহলে এই ফিক্সড ক্যাপিটাল বা ভেরিয়েবল ক্যাপিটালের স্টক যদি কোম্পানি বাড়ায়, সেইটাকেই আমরা ইনভেস্টমেন্ট বলবো। তাহলে যদি আমি ধরি যে কোম্পানির টি টাইম পিরিয়ডে কোম্পানির ক্যাপিটাল স্টক ছিল টি-1, অর্থাৎ 1 বছর আগে কোম্পানির ক্যাপিটাল স্টক ছিল KT-1। ইনভেস্টমেন্টটাকে আমরা কি বললাম? ইনভেস্টমেন্ট অ্যাট টি পিরিয়ড। তাহলে আমি কি বলতে পারি? ইনভেস্টমেন্টকে আমরা কি বলতে পারি? অ্যাডিশন টু দ্য ক্যাপিটাল স্টক, অর্থাৎ ক্যাপিটাল স্টক কতটা বেড়েছে। তার মানে এখন ক্যাপিটাল স্টক কত আছে? KT, আগে সেটা লেখো। এবার কতটা বেড়েছে আগের থেকে, সেটা কতটা বেড়েছে সেটা জানতে গেলে কি করতে হবে? KT-1টা বিয়োগ করতে হবে। ধরো এখন ক্যাপিটাল স্টক 5 কোটি টাকা, আগে ক্যাপিটাল স্টক ছিল 3 কোটি টাকার, তাহলে 5 বিয়োগ 3, 2 কোটি টাকাটা কি হচ্ছে? ইনভেস্টমেন্ট। 2 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, সেই কারণেই ক্যাপিটাল স্টকটা 2 কোটি টাকার বেড়েছে।
এবার ইনভেস্টমেন্টকে আমরা কি লিখি, ইনভেস্টমেন্ট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা খুব ইম্পর্টেন্ট। তো ধরে নিলাম আমার একটা কোম্পানি আছে, এই হচ্ছে আমার কোম্পানি, এবং আমি সেই কোম্পানিতে প্রডিউস করছি। তো আমি যখন কোম্পানিতে প্রডিউস করছি, এবার কথা হচ্ছে যে আমি আমার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাই, অর্থাৎ আমি আমার কোম্পানিতে প্রোডাকশানটা বাড়াতে চাই। কোম্পানিতে প্রোডাকশানটা বাড়াতে গেলে অবশ্যই আমাকে কী করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াতে হবে। কেন? প্রোডাকশান বাড়াতে গেলে যেহেতু মেশিনের প্রয়োজনীয়তা আছে, বেশি মেশিন, বেশি টেকনোলজি, বেশি ইকুইপমেন্টের প্রয়োজনীয়তা থাকলে আমাকে ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে অবশ্যই। তাহলে এবার ইনভেস্টমেন্টটা বাড়াতে যখন যাব, দুটো বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার ওই যে কোম্পানি বা যে প্রোডাকশানটা আমি করছি, এর থেকে আমি প্রফিট কতটা পাবো, সেটা খুব ইম্পর্টেন্ট। তো যদি আমি ধরে নিচ্ছি যে প্রফিটটা আমি 20% পাবো, অর্থাৎ এই কোম্পানি থেকে আমি 20% প্রফিট আমি পেতে চলেছি, ভালো কথা, 20% প্রফিট পেতে চলেছি, অর্থাৎ 100 টাকা ইনভেস্ট করলে, যদি কোম্পানিতে আমি 100 টাকা ইনভেস্ট করি, আমি 120 টাকা রিটার্ন পাবো, 20 টাকা আমার প্রফিট হবে কোম্পানি থেকে। তো এবার কথা হচ্ছে 100 টাকা আমার কাছে নেই, 100 টাকা আমি আমার কোম্পানিতে যে ইনভেস্ট করব, অর্থাৎ নতুন মেশিন লাগাবো কোম্পানিতে, নতুন ইকুইপমেন্ট, নতুন টেকনোলজি নিয়ে এসে যে প্রোডাকশানটা বাড়াবো, তার জন্য যে 100 টাকা দরকার ইনভেস্ট করার, সে 100 টাকা আমার কাছে নেই। কোথা থেকে পাবো 100 টাকা? তো আমি গেলাম ব্যাংকের কাছে, ব্যাংক বললো ঠিক আছে 100 টাকা আমরা দেবো, কিন্তু আচ্ছা এইটাকে কি বলছি আমি, 20%টাকে কী বলছি আগে বলে দিই। 20%টা হচ্ছে এক্সপেক্টেড প্রফিটেবিলিটি, অর্থাৎ কত টাকা প্রফিট আমি এক্সপেক্ট করছি, এক্সপেক্টেড প্রফিটেবিলিটিটা লিখলাম না, এক্সপেক্টেড প্রফিটেবিলিটি, কত টাকা প্রফিট আমি এক্সপেক্ট করছি, তো 20% এক্সপেক্ট করছি। 100 টাকা ইনভেস্ট করলে 20 টাকা আমি প্রফিট পাবো, এটাই আমি এক্সপেক্ট করছি। ভালো কথা। এবার কথা হচ্ছে যে আমার কাছে 100 টাকা নেই, ব্যাংকের কাছে গেছে, ব্যাংক বলছে হ্যাঁ আমরা 100 টাকা তোমাকে দিতে পারি, কিন্তু ইন্টারেস্ট রেট দিতে হবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? ব্যাংক বলছে যে 18% ইন্টারেস্ট রেট দিতে হবে। তা আমি হিসাব করে দেখলাম যে ব্যাংকে আমাকে তাহলে দিতে হচ্ছে 118 টাকা, 18% ইন্টারেস্ট রেট দিয়ে ব্যাংকে আমাকে পরবর্তীতে কত ফেরত দিতে হবে? 118 টাকা। এবং আমি এটাও হিসাব করেছিলাম যে কোম্পানি থেকে আমার প্রফিট হবে 120 টাকা, মানে 20 টাকা প্রফিট হবে এবং মোট হবে 120 টাকা আমার কাছে আসবে। তো আমার কাছে এখনও তার মানে 2 টাকা পড়ে থাকবে ব্যাংকে 118 টাকা দেওয়ার পরেও। তো কী হবে, আমি ব্যাংকের থেকে 100 টাকা নিয়ে এসে কোম্পানিতে ইনভেস্ট করে দেবো, অর্থাৎ বা প্রোডাকশানে ইনভেস্ট করে দেবো, নতুন টেকনোলজি, নতুন ফার্ম নিয়ে এসে প্রোডাকশানটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে যখনই 120 টাকা আমার পকেটে চলে আসবে, আমি ব্যাংকে 118 টাকা ফেরত দিয়ে দেবো, আর 2 টাকা আমার পকেটে প্রফিট হিসেবে থেকে গেল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট, কত টাকা আমি প্রফিট ধরছি, এক্সপেক্টেড প্রফিটেবিলিটি। আর একটা কি? রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ইনভেস্টমেন্টকে আমরা কিসের ফাংশন ধরবো একটু এবার লিখি। ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা ফাংশন ধরবো ফাংশন অফ আরটা কি? রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড এক্সপেক্টেড প্রফিটেবিলিটি। এবার এক্সপেক্টেড প্রফিটেবিলিটির একটা ইকোনমিক টার্ম আছে, সেটা হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, অর্থাৎ একটা ক্যাপিটালের কতটা এফিসিয়েন্সি আছে, কতটা সে আমাকে প্রফিট প্রোভাইড করবে। তো মার্জিনাল এক্সপেন্টেন্সি অফ ক্যাপিটাল কিন্তু কিছুই না, ওটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিটেবিলিটি, কত টাকা আমি প্রফিট পেতে পারি সেখান থেকে, ইনভেস্টমেন্টটা যে হবে এই ইনভেস্টমেন্টের বদলে কত টাকা আমি প্রফিট পাবো। এবার তোমরাই ভাবো, ওই যে গল্পটা আগে বললাম যে ব্যাংক বলেছে 18% ইন্টারেস্ট দিতে হবে, আর 20% হচ্ছে আমার এক্সপেক্টেড প্রফিটেবিলিটি। যদি ব্যাংক বলতো 22% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে আমি দেখছি 100 টাকা ইনভেস্ট করলে 120 টাকা আসবে, কিন্তু ব্যাংকের থেকে 100 টাকা নিলেই ব্যাংকে আবার 122 টাকা ফেরত দিতে হবে, তার মানে আমার 2 টাকা আলটিমেটলি লস হবে। তাহলে আমি কি ব্যাংকের থেকে টাকাটা নেব না? ব্যাংকের থেকে টাকাটা যেই নেব না, ইনভেস্টমেন্টটা আলটিমেটলি কিন্তু হবে না, প্রোডাকশানটাও বাড়বে না।
তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, যেই দেখলাম রেট অফ ইন্টারেস্ট বেশি, ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাচ্ছে। আবার এই সিচুয়েশানেই ভাবো যে এক্সপেক্টেড প্রফিটেবিলিটি বেশি হলে কি হবে। এক্সপেক্টেড প্রফিটেবিলিটি যদি বেশি হয়, যে এক্সপেক্টেড প্রফিটেবিলিটি 20% ছিল, যে 100 টাকা ইনভেস্ট করলে 120 টাকা আসবে, সেটা যদি হয়ে যায় 30%, যে 100 টাকা ইনভেস্ট করলে 130 টাকা প্রফিট আসবে, তখন আমি কি করব? তখন আমি ব্যাংকে বলবো, হ্যাঁ 22% ইন্টারেস্ট তুমি নাও, আমি তো 130 টাকা পাবো ওই কোম্পানি থেকে প্রোডাকশান করে, তো 22% ইন্টারেস্ট তুমি নাও, আমার 130 টাকা আসবে, আমার তারপরে 8 টাকা প্রফিট থাকবে। তাহলে এখান থেকে আমরা আরও কি বুঝলাম, যে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল সেটা যদি বেশি থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়বে, কারণ আমি ব্যাংকের থেকে তখন লোন নিয়ে ইনভেস্টমেন্টটা করে দিচ্ছি, কারণ আমি জানি যে প্রফিটটা অনেক বেশি আসবে। ব্যাংকের মানে ইন্টারেস্টটা দেওয়ার পরেও, লোন শোধ করার জন্য ব্যাংকে যে ইন্টারেস্টটা দিতে হবে সেটা দেওয়ার পরেও আমার কাছে টাকা থাকবে। তাহলে ইনভেস্টমেন্ট কিসের ফাংশন হলো? ইনভেস্টমেন্ট রেট অফ ইন্টারেস্টের ফাংশন হলো, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটালের ফাংশন হলো। এবার ইনভেস্টমেন্টকে আমরা যখন লিখি তখন কিন্তু আমরা এইভাবে লিখি, আই ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা লেখার আগে আমি একটা জিনিস একটু বলে দিই, ওই আগের স্লাইডেই বলে দেওয়া উচিত ছিল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এইটা কি এক্সপেক্টেড প্রফিটেবিলিটি বা মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এমইসি, আর এটা কি আর রেট অফ ইন্টারেস্ট। যখন মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বেশি অর্থাৎ 30 এবং রেট অফ ইন্টারেস্ট 22, যখন এমইসিটা বেশি কি হচ্ছে, তখন ইনভেস্টমেন্ট কিন্তু আমি করছি, কারণ আমি জানি রেট অফ ইন্টারেস্টের টাকাটা ফেরত দেওয়ার পরেও আমার কাছে অনেক টাকা পড়ে থাকবে, তো আমি ইনভেস্টমেন্টটা করছি। তাহলে এমইসি যখন আরের থেকে বেশি তখন কি হবে, ইনভেস্টমেন্ট কিন্তু বাড়বে, এটা মনে রাখতে হবে। আর এমইসি যখন আরের থেকে কম, অর্থাৎ এই সিচুয়েশানটা যখন আমরা দেখেছিলাম যে 20% প্রফিট হবে, 100 টাকা ইনভেস্ট করলে 120 টাকা আসবে হাতে, ব্যাংকে দিতে হবে 122 টাকা, তাহলে সেক্ষেত্রে কি ইনভেস্টমেন্ট হবে? অবশ্যই হবে না। অর্থাৎ যখন এমইসি আরের থেকে ছোট, এই সিচুয়েশানটায় কি হবে, আর বেশি রেট অফ ইন্টারেস্ট বেশি, এই সিচুয়েশানে কিন্তু ইনভেস্টমেন্টটা কমবে। তো এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রিলেশান, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। যখন এমইসি অর্থাৎ প্রফিটটা রেট অফ ইন্টারেস্টের থেকে বেশি হয়ে যায় তখন ইনভেস্টমেন্ট বাড়ে, প্রফিটটা যদি রেট অফ ইন্টারেস্টের থেকে কমে যায় তাহলে ইনভেস্টমেন্ট কমে যায়। ইনভেস্টমেন্টকে আমরা যখন ফাংশন ওয়াইজ লিখি তখন আমরা লিখে নিয়েছি, ইনভেস্টমেন্টের ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা ইনভেস্টমেন্টকে লিখি, এ দিয়েও লেখা যায়, অনেকে আই বার দিয়েও লেখে, অনেক জায়গায় লেখা থাকে। আচ্ছা, বি ইন্টু আই, আইটা কি এখানে? আইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এবার তোমরাই বলো এখানে মাইনাস সাইনটা কেন দিলাম? কেননা ইনভেস্টমেন্ট আই যদি বাড়ে, রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে, একটু আগেই দেখানো হয়েছে রেট অফ ইন্টারেস্ট বাড়লে কি হবে, রেট অফ ইন্টারেস্ট বাড়লে ইনভেস্টমেন্ট কিন্তু কমবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা আই যেই বাড়বে ইনভেস্টমেন্ট কিন্তু কমবে, এই কারণেই ইনভেস্টমেন্ট আর রেট অফ ইন্টারেস্টের মধ্যে নেগেটিভ রিলেশান রয়েছে, এই রিলেশানটা মাইনাসে আছে, নেগেটিভ রিলেশান রয়েছে। এবং এখানে এটা কি, এটা নিয়ে একটু বলি, এটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট, এটাকে আমরা কি বলছি? অটোনোমাস ইনভেস্টমেন্ট। অটোনোমাস ইনভেস্টমেন্ট বলতে কি? অটোনোমাস ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্টটাকে আমার ইনকামের উপর ওই ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করছে না, বা অন্য কোনো ফ্যাক্টর রেট অফ ইন্টারেস্টের উপর ওই ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করছে না, কোনো কিছুর উপরেই ওই ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করছে না, ওই ইনভেস্টমেন্টটা হবেই এবং সব সময় হবে। রেট অফ ইন্টারেস্ট যদি 0 হয়ে যায়, অর্থাৎ এখানে তোমরা ইকুয়েশনটাকে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে যদি এই আইটা অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাবো? এ মাইনাস বি ইন্টু 0, তাহলে এই পার্টটা চলে গেল, খালি আই সমান সমান এ পড়ে থাকলো, অর্থাৎ অটোনোমাস ইনভেস্টমেন্টটা কিন্তু হবে, 0 রেট অফ ইন্টারেস্টেও অটোনোমাস ইনভেস্টমেন্টটা হবে। তাহলে কথা হচ্ছে কিভাবে হচ্ছে, তাহলে ইনভেস্টমেন্টটা কীরকম ইনভেস্টমেন্ট? এই ইনভেস্টমেন্টটা মেনলি গভর্নমেন্ট করে থাকে, গভর্নমেন্টকে রাস্তা বানাতেই হবে, গভর্নমেন্টকে হসপিটাল বানাতেই হবে, স্কুল বানাতেই হবে, সেই জায়গাগুলোতে তাদের টাকা ইনভেস্ট করতেই হবে। তো রেট অফ ইন্টারেস্ট বাড়ছে না কমছে না 0 হয়ে যাচ্ছে সেটার উপরে দেখে কিন্তু গভর্নমেন্ট ইনভেস্ট করবে না, তাকে স্কুল বানাতেই হবে, রাস্তা তৈরি করতেই হবে, ইনভেস্টমেন্ট করতেই হবে।
তো অটোনোমাস ইনভেস্টমেন্ট যেটা, অটোনোমাস ইনভেস্টমেন্ট কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে না, এবং এটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়। কারণ দেখো, ইনভেস্টমেন্টটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্লট করি তখন আমরা রেট অফ ইন্টারেস্টটাকে, বা অনেকে এই জায়গায় ইনকামটাকেও নেয়, রেট অফ ইন্টারেস্ট অর ইনকাম, বা ইনকাম নয়, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম, অর্থাৎ পুরো দেশের ইনকাম। তাহলে একটা গভর্নমেন্ট যখন দেখছে যে, তোমরাই বলো, একটা গভর্নমেন্ট দেখছে যে ন্যাশনাল ইনকাম বাড়ছে, তো ন্যাশনাল ইনকাম বাড়লেও ওকে এই অটোনোমাস ইনভেস্টমেন্টটা করতে হবে। তা আবার ন্যাশনাল ইনকাম যদি কমেও, এই ওয়াই অ্যাক্সিসে কি, ওয়াই অ্যাক্সিসে ইনভেস্টমেন্ট, ন্যাশনাল ইনকাম যদি কমেও যায় তাহলেও কিন্তু ওকে এই অটোনোমাস ইনভেস্টমেন্টটা করতে হবে। তাহলে অটোনোমাস ইনভেস্টমেন্ট বাড়বে না বা কমবে না, প্যারালালি চলবে, প্যারালালি টু দ্য এক্স অ্যাক্সিস, বা হরাইজন্টাল টু দ্য এক্স অ্যাক্সিস বলতে পারো। তাহলে এই অটোনোমাস ইনভেস্টমেন্ট কিন্তু ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে না, কারণ ন্যাশনাল ইনকাম যদি কমেও যায় তাও গভর্নমেন্ট বলতে পারে না যে আমরা আমাদের স্কুলগুলো বানাবো না বা রাস্তাঘাট বানাবো না, ওকে কিন্তু তারপরেও নিজের ইনভেস্টমেন্টটাকে করতে হবে, স্কুল, রাস্তাঘাট, হসপিটাল বানাতেই হবে। বা রেট অফ ইন্টারেস্ট যদি কমেও যায়, জিরো হয়ে যায়, ওকে কিন্তু তারপরেও ইনভেস্টমেন্ট করতে হবে। এই কারণে অটোনোমাস ইনভেস্টমেন্টের যে গ্রাফটা সেটা প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস হয়। আমি আরেকবার এঁকে দিচ্ছি এখানে ভালো করে। এইটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্টের গ্রাফ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই অ্যাক্সিসে আমরা কী নিচ্ছি, অ্যাক্সিসে আমরা রেট অফ ইন্টারেস্টটাকে নিচ্ছি বা ন্যাশনাল ইনকামকে নিচ্ছি, এবং এই অ্যাক্সিসে আমরা কী নিচ্ছি, এই অ্যাক্সিসে আমরা নিচ্ছি ইনভেস্টমেন্টটাকে। এবার চলে আসি নেক্সট, যেটাকে আমরা বলছি বি এর পার্টটা, ওই ইকুয়েশনে বাকি পার্টটাকে আমরা কি বলছি। এই ইকুয়েশনে যে বিটা ছিল, বিটা হচ্ছে মার্জিনাল প্রোপেন্সিটি টু ইনভেস্ট, অর্থাৎ এই পুরো আই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি রেট অফ ইন্টারেস্টের রেসপেক্টে, তাহলে আমরা বিটা পাবো, যেটা হচ্ছে মার্জিনাল প্রোপেন্সিটি টু ইনভেস্ট। অর্থাৎ মার্জিনাল প্রোপেন্সিটি টু ইনভেস্ট অ্যাকচুয়ালি কী বলে, মার্জিনাল প্রোপেন্সিটি টু ইনভেস্ট অ্যাকচুয়ালি যেটা বলে যে 1 টাকা যদি ইনকাম বাড়ে, ন্যাশনাল ইনকাম যদি 1 টাকা বাড়ে, তাহলে ইনভেস্টমেন্ট কত টাকা বাড়বে। এবং নেক্সট হচ্ছে ইনডিউসড ইনভেস্টমেন্ট। ইনডিউসড ইনভেস্টমেন্টটা কি? ইনডিউসড ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্টের সেই পার্ট যেটা রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। তো তোমরাই বলো, যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে ইনভেস্টমেন্ট। রেট অফ ইন্টারেস্ট যখন ধরলাম আমি 5, ইনভেস্টমেন্ট হয়েছে তখন 30 কোটি টাকা। এবার তোমরাই বলো, রেট অফ ইন্টারেস্ট যদি 5 থেকে কমে 8 হয়ে যায়, তাহলে এখন কি আর ব্যাংক থেকে লোন কেউ নেবে, নিয়ে বলবে যে আমরা ইনভেস্টমেন্টটাকে ইনভেস্ট করব প্রোডাকশান বাড়ানোর জন্য? কারণ এখন 8% ইন্টারেস্ট দিতে হবে, তো এখন কিন্তু ব্যাংক থেকে লোন নেবে না কেউ, তো ইনভেস্টমেন্টটা কিন্তু কমবে। 30 থেকে ইনভেস্টমেন্ট হয়তো হয়ে গেল 15 কোটি টাকা। সিমিলারলি ইনভেস্টমেন্ট ধরো আমার ইন্টারেস্ট রেট 5 থেকে 2 হয়ে গেছে, তাহলে এখন সবাই ব্যাংক থেকে লোন নিয়ে প্রোডাকশন বাড়ানোর জন্য ইনভেস্টমেন্টটাকে বাড়াবে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট 30 কোটি টাকা থেকে হয়ে গেল বেড়ে 60 কোটি টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলোকে যদি এবার মিলিয়ে দিই, তাহলে আমরা এই ইনভেস্টমেন্টের গ্রাফটাকে দেখতে পাচ্ছি। এই ইনভেস্টমেন্টের গ্রাফটাকে আমরা দেখতে পাচ্ছি, ইনভেস্টমেন্টের এই গ্রাফটা, এইটাকে ইনডিউসড ইনভেস্টমেন্টের গ্রাফ বলা হয়, বা এটাকে আমরা ইনভেস্টমেন্ট ডিম্যান্ড কার্ভও বলতে পারি। এবার বেশ কিছু ফ্যাক্টর থাকে যেই কারণে ইনভেস্টমেন্টগুলো কিন্তু, ইনভেস্টমেন্টের এই যে কার্ভটা, এই কার্ভটা রাইটেও শিফট করতে পারে, লেফটেও শিফট করতে পারে। কেন হয় সেটা? এই ইনভেস্টমেন্টের কার্ভটা রাইটে শিফট করছে মানে সবসময় মনে রাখবে যে ইনভেস্টমেন্ট বাড়ছে, আর লেফটে শিফট করছে মানে ইনভেস্টমেন্ট কমছে। তা আগে আমি বলি যে কখন ইনভেস্টমেন্ট বাড়ে বা কমে সেটা কোন কোন ফ্যাক্টরের দ্বারা ডিটারমাইন্ড হয়। তো প্রথম যে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে
রেট অফ ইন্টারেস্ট। তোমরা জানো যে রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট কী হবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, কারণ রেট অফ ইন্টারেস্ট বাড়লে মানুষ আর ব্যাংকের কাছে কি লোন চাইবে না বা প্রডিউসার ব্যাংকের থেকে লোন নেবে না। লোন না নিয়ে মানে লোন যেহেতু ও নেবে না, তো ইনভেস্টমেন্ট ওর প্রোডাকশন প্রসেসে আর হবে না, তো ইনভেস্টমেন্টটা কমে যাবে। তো রেট অফ ইন্টারেস্ট বাড়লে ইনভেস্টমেন্টটা কমে, তাহলে ইনভেস্টমেন্ট কার্ভের কিন্তু লেফট শিফট হলো, অর্থাৎ ডাউনওয়ার্ড নিচের দিকে ইনভেস্টমেন্টটা যেহেতু কমে গেল তো লেফট শিফট হলো। রেট অফ ইন্টারেস্ট কমে গেলে কি হবে, সবাই ব্যাংকের থেকে লোন নেবে, ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়া মানে রাইট শিফট অফ দ্য ইনভেস্টমেন্ট কার্ভ। সিমিলারলি আর কোন কোন ফ্যাক্টর ইনভেস্টমেন্টকে এফেক্ট করে? ইনভেস্টমেন্টকে যে ফ্যাক্টরটা মেনলি আর একটা যে ফ্যাক্টর এফেক্ট করে সেটা হচ্ছে ইনকাম, মানুষের ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম যদি মানুষের বাড়ে তাহলে কি হবে? ডিসপোজেবল ইনকাম বেড়ে যাওয়া মানে মানুষের পারচেজিং পাওয়ার বাড়ছে। পারচেজিং পাওয়ার মানে কি? পারচেজিং পাওয়ার বাড়ছে মানে এখন যে আগে 10 ইউনিট জিনিস কিনতো সে এখন 30 ইউনিট জিনিস কিনছে। তো যে কোম্পানিটা ওই জিনিসটা বানাচ্ছে তারা দেখছে যে তাদের প্রোডাক্টের যে মার্কেটের ডিম্যান্ড, সেই ডিম্যান্ড বিশাল বেড়ে গেছে। তো তাদের প্রোডাক্টের মার্কেটের ডিম্যান্ড বিশাল বেড়ে গেছে মানে তাদেরকে এবার প্রোডাকশানটা বাড়াতে হবে, না হলে মার্কেটের ডিম্যান্ডের সাথে তারা টেক্কা দিয়ে পারবে না। তাদেরকে যখন তাদের প্রোডাকশানটা বাড়াতে হবে তখন তারা কি করবে, তারা কিন্তু ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে দেবে। তো মানুষের যে ডিসপোজেবল ইনকাম যখন বাড়ে তখনও কি হয়, ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ে। তার মানে কোন দিকে শিফট হবে? রাইটওয়ার্ড শিফট আবার। আর ডিসপোজেবল ইনকাম কমে গেলে ইনভেস্টমেন্ট কমবে, লেফটওয়ার্ড শিফট। সিমিলারলি গভর্নমেন্টের যে ট্যাক্স সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। গভর্নমেন্টের ট্যাক্স কীভাবে এফেক্ট করে ইনকামকে? গভর্নমেন্টের ট্যাক্সও একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা ইনভেস্টমেন্টকে কিন্তু এফেক্ট করে। তো দেখো, গভর্নমেন্টের ট্যাক্স, গভর্নমেন্ট যদি আজকে বলে যে ট্যাক্স রেটটা 10 থেকে 20%, 10 থেকে ট্যাক্স রেটটা হয়ে গেল 20%, তো আমি যে প্রোডাকশান চালাচ্ছি ফার্মের মালিক, আমি দেখব যে আমি যদি এক্সট্রা ইনকাম করেও নিই, ইনভেস্টমেন্ট বাড়িয়ে যদি আমি ইনভেস্টমেন্ট করে নতুন মেশিন নিয়ে এসে নতুন টেকনোলজি নিয়ে এসে আমি যদি আমার প্রোডাকশানটাকে বাড়িয়েও দিয়ে যদি আমি আমার প্রফিটটাকে বাড়িয়েও নিই, গভর্নমেন্ট তো ট্যাক্স রেট 20% করে দিয়েছে 10 থেকে, বেশিরভাগ তো গভর্নমেন্টই নিয়ে যাচ্ছে ট্যাক্স হিসেবে। তাহলে আমি কিন্তু আমার প্রোডাকশানটাকে বাড়ানোর জন্য আর কোনো মোটিভ দেখাবো না, আমি কিন্তু আমার ইনভেস্টমেন্টটাও করবো না। তো ট্যাক্স রেট বেড়ে গেলে, যখনই ট্যাক্স রেটটা ইনক্রিজ হয় ইনভেস্টমেন্ট কিন্তু কমে যায়, অর্থাৎ লেফটওয়ার্ড শিফট। আবার ট্যাক্স রেট যদি কমে যায় তখন কিন্তু আমি বলবো যে সরকার আমার থেকে অনেক কম টাকা নিয়ে যাচ্ছে এখন ট্যাক্স হিসেবে, তো আমি আমার ইনভেস্টমেন্টটাকে বাড়ানোর চেষ্টা করব, বাড়িয়ে প্রোডাকশানটাকে বাড়িয়ে বেশি প্রফিট পকেটে তুলতে পারবো, কারণ সরকার অনেক কম টাকা ট্যাক্স নিয়ে যাচ্ছে। তো ট্যাক্স রেট কমে গেলে কিন্তু ইনভেস্টমেন্ট কী হয়, আবার ইনভেস্টমেন্ট বাড়ে। এটাকে আমরা আবার রাইটওয়ার্ড শিফট দেখালাম। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, ট্যাক্স, রেট অফ ইন্টারেস্ট, তারপরে মানুষের ডিসপোজেবল ইনকাম, এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের উপর এফেক্ট ফেলে।